শুরুতেই থাকছে বাংলাদেশ অস্থিতিশীল হলে ভারতের উত্তর পূর্বাঞ্চল মিয়ানমারেও প্রভাব পড়বে, হুমকি দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে ফিরে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার আগের দিন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে নতুন সরকারের প্রথম কাজ। তিনি বলেন, সেটা করা না গেলে বাংলাদেশ স্থিতিশীল না হলে তা হবে প্রতিবেশীদের জন্য বিপজ্জনক। তিনি বলেন, সেটা করা না গেলে বাংলাদেশ অস্থিতিশীল হলে তা ভারতের উত্তর পূর্বাঞ্চল, পশ্চিমবঙ্গ, মিয়ানমার সর্বত্র প্রভাব পড়বে। ডক্টর ইউনূস বলেন, মনে রাখতে হবে বাংলাদেশ ১৭ কোটি মানুষের দেশ, জনসংখ্যার অধিকাংশই যুব সম্প্রদায়। জীবনে তারা কেউ ভোট দিতে পারেনি, সেই অধিকার ফিরিয়ে দেয়াই হবে প্রধান কাজ। ওখান থেকে আমাদের শুরু করতে হবে, তাদের বলতে হবে গণতন্ত্র ফিরে আসবে, তোমরা সবাই হবে তার অংশীদার। ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে আজ বুধবার এক সাক্ষাৎকার দেন বাংলাদেশের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে এতকাল আইনশৃঙ্খলা ছিল না বলেই আজ এই অস্থিতিশীলতা। আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে বলেই প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জোরালো হয়ে উঠেছিল এবং তা করতে তিনি বাধ্য হন। এখন মানুষ সেই পতনের উদযাপন করছে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পর এটা দেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস। প্রথমটা ছিল পাকিস্তানিদের দাসত্ব থেকে শৃঙ্খলামুক্ত হওয়া, এরপর স্বৈরাচারী সরকারের কাছ থেকে। শুরু হয়েছে এক নতুন যুগের। মানুষ এখন মুক্তির স্বাদ নিচ্ছে। সেই উদযাপন যে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে, সেখান থেকে স্থিতিশীলতা ফিরে আসবে বলে মন্তব্য করেন মোহাম্মদ ইউনূস। এনডিটিভির আরেক প্রশ্নের জবাবে নোবেল বিজয়ী বলেন, দেশবাসীকে গণতন্ত্রহীন করে রেখে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করে রেখেছিলেন। মনে রাখতে হবে, গণতন্ত্রই অস্থিতিশীলতার ওষুধ। এবার বাংলাদেশের মানুষ প্রকৃত গণতন্ত্রের স্বাদ পাবে, স্বচ্ছ নির্বাচন প্রত্যক্ষ করবে। এই বিপ্লবের মূল লক্ষ্য সেটাই। ইসলামী মৌলবাদ, উগ্রপন্থা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে দেওয়া ইত্যাদি নিয়ে অন্য এক প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, এসব ঘটনার যাবতীয় দায় শেখ হাসিনার। নিজের বাবার ভাবমূর্তি তিনিই নষ্ট করেছেন। দেশের মানুষের মন এমন বিষিয়ে দিয়েছেন যে আজ বীতশ্রদ্ধ হয়ে মানুষ এমন কাজ করছে। এর দায় হাসিনারই। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ বলেন, আইন শৃঙ্খলা ঠিক করাই এখন ১ নম্বর কাজ। হাসিনা যে কাজে ব্যর্থ হয়েছেন, সে কারণেই তার সরকার এমন হুড়মুড় করে ভেঙে পড়ে গেছে। আইনের শাসন জারি করতে পারলে এমন হতো না। এখন দেশে যা চলছে তা হাসিনার শাসনের ধারাবাহিকতা। আমাদের এটা নিশ্চিত করতে হবে যে লোকজন উদযাপন শেষে ঘরে ফিরে যাবে, কাজে মন দেবে, মুক্ত মনে কাজ করবে। হাসিনার কি হবে, আপাতত ভারতে থাকলেও কোনো দেশে যাবেন সে সম্পর্কে তার ধারণা আছে কিনা জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, এ বিষয়ে তিনি কিছুই বলতে পারছেন না। কারো সঙ্গে কথা হয়নি, তবে তার ভারতের থেকে যাওয়াটা ঠিক হবে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য প্রধান বলেন, বাংলাদেশ প্রকৃত অর্থে গণতন্ত্রী হলে দেশের সংখ্যালঘুরাও নিরাপদে থাকবেন। তাদের বক্তব্য প্রাধান্য পাবে, গুরুত্ব পাবে, গ্রাহ্য পাবে। সংখ্যালঘুরা ভোট দিতে পারবেন, নিজেদের প্রতিনিধি নিজেরাই বেছে নিতে পারবেন, যেমন ভারতের সংখ্যালঘুরা পান। ডক্টর ইউনূসকে সশস্ত্র বাহিনী সর্বোচ্চভাবে সহায়তা করবে, বললেন সেনাপ্রধান। নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার ৮টার দিকে হতে পারে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, ডক্টর ইউনূসকে সশস্ত্র বাহিনী সর্বোচ্চভাবে সহায়তা করবে। আজ বুধবার সন্ধ্যা ৬:৩০টার দিকে সেনা সদরে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান এ কথা বলেন। তিনি বলেন, কিছুক্ষণ আগে ডক্টর ইউনূসের সঙ্গে আমার কথা হয়েছে। আমার কাছে মনে হয়েছে তিনি অত্যন্ত আগ্রহী এই কাজটা করার জন্য। বিদেশে অবস্থানরত মোহাম্মদ ইউনূস আজ বেলা ২টার দিকে দেশে আসবেন জানিয়ে সেনাপ্রধান বলেন, আমি ওনাকে রিসিভ করতে যাব। আমরা তাকে সর্বোচ্চভাবে সহায়তা করব। সেনাপ্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, সব রাজনৈতিক দল, শিক্ষার্থী সবার কাছ থেকে তিনি সহযোগিতা পাবেন। আমি নিশ্চিত যে অত্যন্ত সফলভাবে ওনার এই কাজ সমাধা করতে সক্ষম হবেন। এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, আগামীকাল শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকেলে করার, কিন্তু খুব টাইট হয়ে যেতে পারে। যেহেতু উনি 2:10 দিকে আসবেন, আমরা রাত 8টার দিকে করতে পারি। হয়তো 400 জন লোকের উপস্থিতি সেখানে থাকবে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে 15 জনের মতো থাকতে পারে, তবে এর সঙ্গে 2 জন যোগ বিয়োগ হতে পারে। দেশের নিরাপত্তার দায়িত্ব সেনাপ্রধান ছাড়া আর কেউ নেওয়ার ছিল না এবং সেই দায়িত্ব নিয়েছেন বলে জানান জেনারেল ওয়াকারুজ্জামান। আইন শৃঙ্খলা বজায় রাখতে তিনি সব রাজনৈতিক দলের কাছে সহযোগিতা চেয়েছিলেন এবং তারা সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল বলেও জানান সেনাপ্রধান। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, তারপরও কিছু কিছু ঘটনা ঘটেছে। পরিস্থিতি অনেক শান্ত হয়ে আসছে। পুলিশ কোনো দায়িত্ব পালন করছে না। পুলিশের একটা বড় শক্তি, এটার যে ভয়েড বা শূন্যতা সৃষ্টি হয়েছে তা সেনাবাহিনী দিয়ে পূরণ করা সম্ভব নয়। তারপরও চেষ্টা করে যাচ্ছি। হাজার হাজার লোককে আমরা এসব সমস্যা থেকে উদ্ধার করছি। বহু পুলিশ সদস্যরা
সরকারি বড় কর্মকর্তা কর্মচারীদের উদ্ধার করেছে সেনাবাহিনী। পুলিশের শূন্যতা পূরণ সেনা, বিমান ও নৌবাহিনীর পক্ষে সম্ভব নয় বলেও উল্লেখ করেন সেনাপ্রধান। তিনি বলেন, আমি এটুকু আপনাদের বলছি যে যারা এত সহিংসতা বা লুটপাট, আগুন দিচ্ছে, এই কাজগুলোতে যারা জড়িয়েছে তাদের আমরা আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা করব। পুলিশের পুনর্গঠনের কাজ চলছে বলে উল্লেখ করেছেন সেনাপ্রধান। পুলিশ প্রধান হিসেবে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। আমি নিশ্চিত যে পুলিশের মনোবল আবার ফেরত আসবে। পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর সব সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, যদি কোনো ব্যর্থতা থাকে সে দায়িত্ব আমার। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। খুব কম সময়ের মধ্যে একটা স্বাভাবিক পরিস্থিতি ফেরত এসেছে। আমাদের আরও অনেক কাজ করতে হবে। আমাকে একটু সময় দেন, স্বাভাবিক পরিস্থিতি চলে আসবে। অনেক ধরনের গুজব চলছে এবং তাতে কোনো কান না দেওয়ার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী নিয়ে সেনানিবাসের মধ্যে বিভিন্ন কিছু হচ্ছে। এসব গুজব রটানো হচ্ছে। নিশ্চিত না হয়ে কাউকে কোনো সংবাদ দেওয়া থেকে বিরত থাকতে হবে। গণমাধ্যম ইতিমধ্যে অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে সংবাদ পরিবেশন করছে বলে উল্লেখ করেছেন তিনি। শিক্ষার্থীরা এখনও ভালো কাজ চালিয়ে যাচ্ছেন, তাদের অভিনন্দন জানান সেনাপ্রধান। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী সর্বদা জনগণের সঙ্গে আছে এবং থাকবে জানিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আমরা সবার সঙ্গে মিলে কাজ করে যাব।